Okay, let us start. Last class we have been discussed about the cost concept, terms and classification. So last class we have discussed about the cost concept and the cost terms. Okay, so do you have any question regarding the last class? আপনাদের কোনো কোয়েশ্চেন আছে লাস্ট ক্লাস নিয়ে? No, sir. কোনো কোয়েশ্চেন নেই। ওকে, তাহলে আমাকে একজন বলেন, সিম্পলি বলেন যে আসলে কস্ট কাকে বলে। আপনি কস্ট কিভাবে ডিফাইন করবেন একজন আমাকে একটু বুঝান, তাহলে বুঝতে পারবো আপনার আসলে কোনো সমস্যা আছে কিনা। স্যার, একটা অ্যাসেট তৈরি করার জন্য যে রিসার্চ গুলো আমরা স্পেসিফিক মানে ধাপে ধাপে কস্টটা আসলে প্রথম থেকে কত হইতেছে সেটাই তো কস্ট। ওকে, ভেরি গুড। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমরা একটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য বা ডেভেলপ করার জন্য যেই রিসোর্স গুলা স্যাক্রিফাইস করি সেটাকেই আমরা কস্ট বলতেছি, তাই না? যেমন আমাদের জন্য র মেটেরিয়ালের জন্য পারচেজ করার জন্য টাকা লাগতেছে, তারপরে লেবাররা কাজ করতেছে তাদের টাকা দেওয়া লাগতেছে, ফ্যাক্টরিতে অনেক কস্ট আছে অ্যাসোসিয়েট, সকল যত রিসোর্স গুলো স্যাক্রিফাইস করছি সবগুলাই আমাদের কস্টের অন্তর্ভুক্ত, তাই না? তো অথবা আপনি যদি একটা অ্যাসেট কিনতে যান তারপরেও যে রিসোর্সটা আপনি স্যাক্রিফাইস করবেন সেটাও আপনার কস্ট অন্তর্ভুক্ত। ভেরি গুড। তাহলে আমরা এই কিছু কস্টের ক্লাসিফিকেশন করেছিলাম, জেনারেল কস্ট ক্লাসিফিকেশন। ওকে, আমরা এই আবার একটু এই এটা দিকে সামারিটা দেখি একটু। যেমন আমরা প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা জেনারেল কস্ট ক্লাসিফিকেশনের ভিতরে আমরা টু টাইপ অফ কস্ট দেখেছিলাম, একটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা হলো নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ওকে, ম্যানুফ্যাকচারিং কস্টের আরো দুইটা নাম আছে, একটা হলো প্রোডাক্ট কস্ট এন্ড ইনভেন্টরেবল কস্ট, তাই না? ওকে, আমরা ম্যানুফ্যাকচারিং কস্টকে তিন ভাগে ভাগ করেছিলাম, একটা হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবারটা কোনটা, যেটা আমরা ফিজিক্যালি এন্ড কনভেনিয়েন্টলি ট্রেস করতে পারি টু দা প্রোডাক্ট। একটা প্রোডাক্টের সাথে যেই কস্টটা সরাসরি ভাবে জড়িত, তার ভিতরে কোনটা একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, যেই র ম্যাটেরিয়ালটা ওই প্রোডাক্ট তৈরি করতে সরাসরি আমরা কি জড়িত এবং যেটাকে আমরা ফিজিক্যালি এন্ড কনভেনিয়েন্টলি ট্রেস করতে পারি। এবং ডাইরেক্ট লেবার কোনটা, যার যেসব শ্রমিকরা ওই প্রোডাক্টটা তৈরি করা বা ওই অ্যাসেটটা ডেভেলপ করার জন্য সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা কি বলবো, যাকে আমরা ফিজিক্যালি এন্ড কনভেনিয়েন্টলি ট্রেস করতে পারি টু দা প্রোডাক্ট, সেটাই হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোনটা ছিল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ছাড়া বাকি যে কস্ট গুলা হয় একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, মানে একটা ফ্যাক্টরিতে আর যে আদার্স যে কস্ট গুলা, সেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কিভাবে বুঝবেন, যেটা আমরা ফিজিক্যালি এন্ড কনভেনিয়েন্টলি টু দা প্রোডাক্ট এটা কি করতে পারি না, ট্রেস করতে পারি না। এই দুইটা কস্ট আমরা ট্রেস করতে পারি, বাট ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা কোনটা, যেটা আমরা ফিজিক্যালি এন্ড কনভেনিয়েন্টলি টু দা প্রোডাক্ট আমরা কি করতে পারি না, ট্রেস করতে পারি না, সেটাকে আমরা বলবো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বুঝতে পারছেন সবাই? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন স্যার। এখানে যখন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করে তখন দেখা যায় যে অ্যাড করা হয় বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস আর হলো বিয়োগ করা হয় এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এখানে বিগিনিং ওয়ার্কিং প্রসেস কি বোঝাচ্ছে যে 2021 সালের ডিসেম্বরে যদি আমি কোনো একটা ব্যালেন্স শিট বা মানে টোটাল বছরের যদি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই, সেখানে 2020 সালের যে মানে কাজটা বাকি ছিল, মানে কাজটা এখন অর্ধেক হয়েছে, জি জি সেইটা জি বিভিন্ন হবে। হ্যাঁ, আমি বলতেছি, আপনার যে প্রবলেমটা ছিল ওয়ার্কিং প্রোগ্রেস নিয়ে সমস্যা, ওপেনিং এন্ডিং, এটাই তো। জি স্যার। আমি বলতেছি ওয়ার্কিং প্রোগ্রেসটা হলো যেই প্রোডাক্টটা আপনি কাজ শুরু করেছেন, র মেটেরিয়াল আপনি এনগেজ করেছেন একটা প্রোডাক্ট তৈরি করতে বা একটা অ্যাসেট তৈরি করতে, কিন্তু ওইটা এখনো ফুল ফিনিশড হয় নাই। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস। আর ওয়ার্কিং প্রোগ্রেস সে ফর এক্সাম্পল আপনি এই বছরের কথাই চিন্তা করেন, এটা হলো ডিসেম্বর। এখন আপনি জানুয়ারিতে, আপনি এক বছর পর পর আপনার হিসাবটা করেন, তো জানুয়ারি 1 তারিখে আপনি যেই কিছু জিনিস ছিল যেটা আপনি গত বছরে আপনি কাজ শুরু করেছিলেন কিন্তু এখনো শেষ হয় নাই, তাহলে এটা এই বছরই আমরা শুরু করেছি,
এটাকে বলবো আমরা ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখন এই যে মনে করেন এই বছর শুরু করলাম, জানুয়ারি গেল, এখন ডিসেম্বর মাস চলে আসলো। এখন এই ডিসেম্বর মাসেও তো কিছু থাকবে যেটা আমরা র ম্যাটেরিয়াল এনগেজ করেছি, বাট এখানে এখনো ইনভেন্টরি হয় নাই, বা এখনো প্রোডাক্টটা তৈরি হয় না, বা অ্যাসেটটা এখনো তৈরি হয় নাই। সেটা কি? এটাকে বলবো আমরা এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে ওপেনিংটা আমরা কি করব? যোগ করতেছি কার সাথে? টোটাল ম্যানুফ্যাকচারিং এর সাথে। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং এর সাথে ওপেনিংটা যোগ করে, ওটা তো ওপেনিংটা আমরা করলাম, আর কি করলাম? এন্ডিংটা বাদ দিলাম। তাহলে আমি যেটা পাবো সেটা হলো আমার টোটাল কস্ট অফ ম্যানুফ্যাকচার, ওই প্রোডাক্টটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনার কি কোশ্চেন এটাই ছিল নাকি আরো অন্য কোনো কোশ্চেন ছিল? না স্যার, আমি আসলে শিওর হতেছিলাম যে আসলে আগের বছরের ইয়াটা হবে বিগিনিং, আর যদি ওই বছরে থাকে সেটা হবে এন্ডিং ওয়ার্কিং। মোট কথা ডিসেম্বরের 31 তারিখে যেটা ক্লোজিং সেটাই জানুয়ারির 1 তারিখে এটা ওপেনিং। জি স্যার, বুঝতে পারছি। আর আপনি ব্যালেন্স শিটে যদি অ্যাসেট হিসেবে দেখান, ডিসেম্বরের 31 তারিখে মানে এন্ডিংটা দেখাবেন, এটাই আপনি দেখাবেন। বুঝতে পারছেন? একটাই। জি স্যার, বুঝতে পারছি। দেন আমরা কি বলতেছিলাম? ডাইরেক্ট মেটেরিয়াল, এই দুইটা ডাইরেক্ট কস্ট যোগ করে হয় প্রাইম কস্ট, আর একটা ডাইরেক্ট লেবার আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিয়ে যোগ করে হবে আমাদের কনভার্সন কস্ট। দেখেন এইখানে কিন্তু ম্যাথ আছে। কি ম্যাথ আছে? আপনি ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করতে হতে পারে, ডাইরেক্ট লেবার কস্ট বের করতে হতে পারে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে হতে পারে, আপনার প্রোডাক্ট কস্ট কোনটা, পিরিয়ড কস্ট কোনটা, প্রাইম কস্ট কোনটা, কনভার্সন কস্ট কোনটা, এটা আমাদের আসতে পারে। তারপরে চলে আসি আমরা কি নন ম্যানুফ্যাকচারিং কস্ট। নন ম্যানুফ্যাকচারিং কস্ট হলো দুই প্রকার, একটা হলো মার্কেটিং অর সেলিং, আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। মার্কেটিং আর সেলিং কস্ট কোনটা? যেটা একটা প্রোডাক্ট বিক্রি করতে বা কাস্টমারদের কাছে সেল করার জন্য যে কস্ট গুলো হয়, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আপনার সেলিং, যে আপনার কমিশন, সেলসম্যানদের যে কমিশন, তারপরে বলতে পারেন আপনার সেলস শোরুমের যে ভাড়া কস্ট, সেগুলো আপনার সেলিং কস্ট হতে পারে। আর মার্কেটিং হলো আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটি, যে কস্টগুলো আছে সবগুলোই আমাদের মার্কেটিং কস্ট। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হলো যেটা আমাদের একটা অফিস পরিচালনার জন্য যে কস্টগুলো হয়। কারণ আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করছেন, কিন্তু আপনার আলাদা একটা অফিস নিতে হয়, যেখানে আপনার অন্য অন্য ডিপার্টমেন্ট, হিসাব, অ্যাকাউন্ট সেকশন থাকে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন থাকে, ওই মার্কেটিং, এখানে আপনার অনেকগুলো কস্ট হয় বা খরচ হয়, সেগুলোকে আমরা বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার জেনারেল অ্যান্ড আপনার জেনারেল ক্লাসিফিকেশন, দ্যাট ইজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড নন ম্যানুফ্যাকচারিং। সো এনি কোয়েশ্চেন? নো। তারপরে আমরা যেটা দেখেছিলাম কস্ট ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা দেখেছিলাম, সেখানে আমরা কি দেখেছি? যে ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য তিন ধরনের র মেটেরিয়াল থাকে, সরি তিন ধরনের ইনভেন্টরি থাকে। একটা হলো র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রোগ্রেস এবং ফিনিশ গুড, তাই না? এই তিন ধরনের ম্যানুফ্যাকচারিং এ থাকে। আর মার্চেন্ডাইজিং এ শুধুমাত্র ফিনিশ গুড থাকে। আর এই জন্য আমাদের, তারপর আমরা দেখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলা দেখেছিলাম, যে আমাদের মার্চেন্ডাইজিং কোম্পানির জন্য কস্ট অফ গুডস সোল্ড কোনটা? বিগিনিং মার্চেন্ডিং ইনভেন্টরি প্লাস পারচেজ। এখানে পারচেজ ছিল, কারণ তারা প্রোডাক্টটা প্রস্তুত করে না, তারা প্রোডাক্টটা ফিনিশ গুড কিনে এনেই বিক্রি করে। তাহলে আমরা এখানে কি করব? বিগিনিং ফিনিশ গুডের সাথে যদি আমরা পারচেজ যোগ করি আর মাইনাস এন্ডিং ফিনিশ গুড বাদ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটাকে বলবো কস্ট অফ গুডস সোল্ড। তার মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়। যে প্রোডাক্টটা আপনার বিক্রি করে ফেলছেন, সেই প্রোডাক্টের উৎপাদন খরচ কত ছিল, যে খরচ কত ছিল, ব্যয় কত, সেটা আমরা পাবো কি? কস্ট অফ গুডস সোল্ড, তাই না? আর ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য আমাদের বিগিনিং ফিনিশ গুড ইনভেন্টরির সাথে যোগ করতেছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, নট পারচেজ। দিস ইজ দ্য ডিফারেন্স। এখানে আমরা পারচেজ দিচ্ছি, এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড দিচ্ছি। এখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কোত্থেকে পাবো? এই জন্য আমাদের একটা আলাদা স্কেজুয়াল করতে হবে। সেটা হলো দিস ইজ দ্য স্কেজুয়াল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, যেখানে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করছি, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে যোগ করতেছি ডাইরেক্ট লেবার, সাথে যোগ করছি ওভারহেড। তাহলে আমরা পাচ্ছি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা যোগ করতেছি ওয়ার্কিং প্রোগ্রেস, ওপেনিং এন্ড এন্ডিংটা বাদ দিয়ে পাচ্ছি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখন ওই যে আমাদের ইনভেন্টরি তিন ধরনের না ম্যানুফ্যাকচারিং কোম্পানির, একটা হলো র ম্যাটেরিয়াল, আর একটা হলো আপনার ওয়ার্কিং প্রোগ্রেস, আর একটা কি বাদ গেল? কি? আর এটা হলো ফিনিশ গুড। এই ফিনিশ গুডটাই আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে কাজে লাগবে। কি? বিগিনিং ফিনিশ গুড ইনভেন্টরি
প্লাস কস্ট অফ গুডস পারচেজড মাইনাস এন্ডিং ফিনিশড গুড ইনভেন্টরি, তাহলে আমরা পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন নেই? ওকে, থ্যাংক ইউ। নাও আমরা আজকে নতুন নিতে চলে আসতেছি, সেটা হলো আমাদের নতুন টার্ম অফ নতুন কস্ট ক্লাসিফিকেশন ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। ওকে, আমরা আবারও অন্য পার্সপেক্টিভে আমরা এখন কস্টকে ক্লাসিফাই করব, সেটা হলো প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার হলো আপনি কস্টের আচরণ বা কস্টের ব্যবহারগত দিক থেকে আমরা যেই প্রেডিক্ট করতে পারি, প্রেডিক্ট মানে পূর্বানুমান বা আমরা একটা অনুমান করে বা আমরা এটাকে আমরা মানে আমি কস্টের যে আচরণ বা কস্টের যে ব্যবহার এটার উপরে বেস করে আমরা কস্টকে কিভাবে কি করতে পারি, ক্লাসিফাইড করতে পারি, প্রেডিক্ট করতে পারি যেটা কি ধরনের কস্ট। বুঝতে পারছেন? অনুমান করতে পারি যেটা কি ধরনের কস্ট। সেই হিসাবে আমরা কস্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলতে পারি ভ্যারিয়েবল কস্ট আর একটাকে আমরা বলতে পারি ফিক্সড কস্ট। আরেকটা আছে অবশ্য, এটাকে বলে সেমি ভ্যারিয়েবল সেমি ফিক্সড। আচ্ছা, আমরা এটা আসতেছি। সো তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো কস্ট ক্লাসিফিকেশন ফর প্রেডিক্টিং কস্ট বিহেভিয়ার। কস্টের বিহেভিয়ার বা কস্টের ব্যবহারগত বা আচরণগত দিক থেকে কস্টকে আমরা কিভাবে ক্লাসিফাইড করতে পারি। ওতে প্রথমে হলো কি ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল মানে কি বলেন? স্যার যেটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। চেঞ্জেবল, ভ্যারিয়েবল মানে চেঞ্জেবল, যেটা চেঞ্জ হচ্ছে। ওকে, এখন আমাদের ভ্যারিয়েবল কস্টটা কি দেখেন, এ ভ্যারিয়েবল কস্ট দ্যাট ভ্যারিজ ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন টু চেঞ্জ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে কি ভ্যারিয়েবল কস্ট কি, দ্যাট ভ্যারিজ, যেটা কি করে, ভ্যারি করে, যেটা কি করে, ভ্যারি করে, চেঞ্জ হয়, ইন টোটাল ইন ডাইরেক্ট প্রপোর্শন, এবং এটা আনুপাতিক হারে চেঞ্জ হয়, টু চেঞ্জ ইন দা লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে হলো ভ্যারিয়েবল কস্ট হলো আপনার কি একটা লেভেল অফ অ্যাক্টিভিটি। এখন আপনার লেভেল অফ অ্যাক্টিভিটিটা কোনটা? লেভেল অফ অ্যাক্টিভিটি হলো আপনার এই দেখেন, দা অ্যাক্টিভিটি ক্যান বি এক্সপ্রেস ইন মেনি ওয়ে সাচ অ্যাজ ইউনিট প্রডিউসড, ইউনিট সোল্ড, মাইলস ড্রাইভেন, বেডস অকুপাইড, লাইনস অফ প্রিন্ট, তারপরে হলো আপনার ওয়ার্ক, আওয়ার ওয়ার্ক এন্ড সো ফোর্থ। এগুলো সবই হলো আপনার লেভেল অফ অ্যাক্টিভিটি। তার মানে হলো লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে যে কস্টটা প্রপোর্শনালি ভ্যারি করে সেটাকে বলবো আমরা ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছেন? তো লেভেল অফ অ্যাক্টিভিটির মানে কোয়ান্টিটির অনুযায়ী আপনার কস্টটা যখন ভ্যারি করবে, মানে লেভেল অফ অ্যাক্টিভিটি বাড়ালে আপনার কস্ট বেড়ে যাবে, লেভেল অফ অ্যাক্টিভিটি যখন কমিয়ে দিবেন তখন কস্ট কমে যাচ্ছে। কস্টের যদি এরকম কোনো আচরণ দেখতে পান তাহলে ওটাকে আপনারা কি যেটা বলবেন সেটাকে বলবেন ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কস্টটা যদি এমন হয় যে আপনার লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে প্রপোর্শনালি আপনার কি হয়, চেঞ্জ হয়, মানে প্রপোর্শনালি এটা বাড়তে বা কমতে থাকে, তাহলে এটাকে বলবো আমরা ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছেন? আর লেভেল অফ অ্যাক্টিভিটিসটা কি, এটা হতে পারে অনেক ধরনের লেভেল অফ অ্যাক্টিভিটিস, এটা ডিপেন্ড করবে কেমন হতে পারে। এটাকে এক্সাম্পল দেওয়া আছে, ইউনিট প্রডিউসড, ইউনিট সোল্ড, তারপরে হলো আপনার মাইলস ড্রাইভেন, তারপরে হলো আপনার বেডস অকুপাইড, লাইনস অফ প্রিন্ট, আওয়ার্স ওয়ার্ক এন্ড সো ফর্থ, এবং অনেক কিছুই হতে পারে। যেমন মনে করেন এর আগে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করেছিলাম। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা দেখেন, সাউন্ড করে কি, ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা হলো আপনার যে র ম্যাটেরিয়াল, সে ফর এক্সাম্পল আপনার একটা শার্ট তৈরি করতে যেই পরিমাণ কাপড় লেগেছে সেটাই তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা র ম্যাটেরিয়াল। বুঝতে পারছেন? ওই শার্ট তৈরির জন্য এখন আপনার একটা শার্ট তৈরি করতে আপনার যদি 3 গজ কাপড় লাগে তাহলে দুইটা শার্ট তৈরি করতে কত গজ লাগবে? 6 9 গজ। গজ। 3টা করতে 9 গজ। এরকম করে প্রপোর্শনালি আপনি যতটা শার্ট বানাবেন আপনার কাপড়ের পরিমাণও প্রপোর্শনালি বাড়তে থাকবে। যত বেশি বাড়াবেন আর যত কমাবেন তখন ওই প্রপোর্শনালি কমতে থাকবে। তাহলে আমি বলতে পারি এটাকে ভ্যারিয়েবল কস্ট। তার মানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালটা আমাদের ভ্যারিয়েবল কস্ট। আবার যদি বলি আমি লেবার কস্ট, ডাইরেক্ট লেবার, এখন আপনি যদি মনে করেন
একটা লেবারকে আপনি এমন ভাবে করতেছেন যে তাকে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য তাকে আপনি 5 টাকা দিচ্ছেন। যদি সে 2টা প্রোডাক্ট প্রডিউস করে তাকে আপনি 10 টাকা দিচ্ছেন, 3টা প্রডিউস করলে তাকে 15 টাকা দিচ্ছেন। যদি এইরকম ভাবে যদি আপনার কস্টটা ভ্যারি করে তাহলে আপনি এটাকে ভ্যারিয়েবল কস্ট হবে। আবার যদি এরকমও হয় তাকে 1 ঘন্টার জন্য আপনি যদি কিছু টাকা দেন, 1 ঘন্টার জন্য মনে করেন আপনি 100 টাকা দিচ্ছেন, 2 ঘন্টার জন্য 200 টাকা, 3 ঘন্টার জন্য 300 টাকা, এইভাবে যদি আপনি তাকে করেন, কস্টিংটা করেন, তাহলে এটা কেমন হবে? ভ্যারিয়েবল কস্ট হবে। বুঝতে পারছেন? যেমন এখানে বলছে যেমন আপনার ইউনিট প্রডিউসড, আপনি একটা ইউনিট প্রডিউস করতে যদি আপনি 100 টাকা লাগে, তাহলে আপনার 5টা ইউনিট প্রডিউস করতে কত লাগবে? 500 টাকা লাগবে। তো এই যে এইভাবে আপনি যত ইউনিটস প্রডিউস করবেন আপনার কস্টও ওইভাবে আনুপাতিক হারে বাড়তে থাকবে। ইউনিট সোল্ড, সে ফর এক্সাম্পল আপনি একটা ইউনিট বিক্রি করলেন কত টাকা দিয়ে? 200 টাকা। তাহলে 2টা ইউনিট বিক্রি করবেন 400 টাকা, 3টা ইউনিট করবেন 600 টাকা, এরকম করে প্রপোর্শনালি বাড়তে থাকবে। মাইলস ড্রাইভেন, মাইলস ড্রাইভেনটা কি? মনে করেন আপনি ওই যে এটা হলো আপনার ওই যে আপনার ফুয়েল কস্ট। কিভাবে ফুয়েল কস্ট? একটা গাড়ি যত মাইল যাবে সেই অনুযায়ী ফুয়েলের কস্টটা হতে থাকবে। যেমন 1 মাইলের জন্য যদি তার ফুয়েল কস্ট 1 টাকা হয়, তাহলে 10 মাইল গেলে তার 10 টাকা খরচ হবে। এরকম করে যত মাইল সে চালাবে তার ততই কস্ট হবে। বেডস অকুপাইড, বেডস অকুপাইড মনে করে আপনি যতগুলো শাড়ি আপনি বাই করতেছেন, সে ফর এক্সাম্পল আপনি টাইলস এর কথা বলেন, আপনার স্পেস অকুপাইড বলেন, যে আপনার যত ছোট জায়গা হবে তো আপনি মনে করেন আপনার টাইলস গুলো লাগাতে হয় না, তাহলে আপনার সেই পরিমাণ আপনার টাইলস লাগবে। আপনার জায়গার পরিমাণ যত বাড়বে টাইলস এর পরিমাণও এরকম বেড়ে যাবে। মানে এটাকে স্কয়ার ফিটে আমরা কনভার্ট করে করি যেটা। তারপরে কি লাইনস অফ প্রিন্ট, লাইনস অফ প্রিন্টটা কোনটা? ওই যে মনে করেন আপনার একটা প্রিন্ট দিতে যদি আপনার 5 টাকা লাগে, 2টা প্রিন্ট দিতে আপনার 10 টাকা লাগবে, এভাবে প্রপোর্শনালি বাড়তে থাকবে। আওয়ার্স ওয়ার্ক, যেটা আমি একটু আগে বললাম যে 1 ঘন্টা কাজ করার জন্য যদি আপনাকে টাকা দেন, 2 ঘন্টার জন্য তার ডাবল দ্বিগুণ লাগবে, এরকম বাড়তে থাকবে এবং এরকম হতে থাকবে। সো ফরথ, এরকম আরো অনেক কিছুই থাকতে পারে। সো দিস ইজ দ্য কল্ড ভ্যারিয়েবল কস্ট। কার কোন কনফিউজড আছে, কনফিউশন আছে রিগার্ডিং ভ্যারিয়েবল কস্ট? নো স্যার। না স্যার। ওকে, কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে আমরা এখানে একটা জাস্ট আমি যেটা বললাম সেটাই এখানে বলছি। ইট ইজ ইম্পর্টেন্ট বলছেন লুকাস ব্যাটারি যেটা কস্ট কত? 24 টাকা। তাহলে একটার জন্য 24, তাহলে আপনার 24 টাকা। 500টার জন্য কি হবে? 500 ইন্টু 24, 12,000 টাকা। 1000 টাকার জন্য কি হবে? 1000 ইন্টু 24, 24,000 টাকা। সো দিস ইজ দা, এইভাবে যে কস্টটা হবে সেটাকে বলবো আমরা ভ্যারিয়েবল কস্ট। ওকে, এখন আমরা চলে আসি ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা কি? ফিক্সড কস্টটা হলো যেটা ভ্যারি করবে না, আপনার লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে যে কস্টটা ভ্যারি করে না সেটাকে বলবো আমরা ফিক্সড কস্ট, বা যেটাকে বলবো যেটা আপনার রিমেইন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবে, যেটা আপনার স্থির থাকবে, যেটা কনস্ট্যান্ট থাকে, সেটাকে আমরা কি বলবো? আপনার ফিক্সড কস্ট। তাহলে যে কস্টটা কনস্ট্যান্ট থাকে সেটা হলো ফিক্সড কস্ট ইন টোটাল রিগার্ডলেস অফ চেঞ্জ ইন দ্য লেভেল অফ অ্যাক্টিভিটিস। তার মানে হলো ভ্যারিয়েবল কস্ট যেমন লেভেল অফ অ্যাক্টিভিটিস বাড়ালে কস্ট অটোমেটিক বাড়ে, আবার কমালেও এটা কমে, বাট ফিক্সড কস্ট যেটা সেটা কখনো ওই লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত না। তার মানে কি? এটা কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? সে ফর এক্সাম্পল একটা ফ্যাক্টরি ভাড়া, রেন্ট আমি যদি বলি, তাহলে এটা কি? একটা রেন্ট, আপনি ওইখানে প্রোডাকশন করেন আর না করেন, আপনি বাসায় থাকেন আর না থাকেন, মনে করেন আপনার বাসার ভাড়া, আপনি থাকেন আর না থাকেন, আপনাকে বাসার ভাড়াটা দিতে হবে না? জি স্যার। তাহলে এটা ফিক্সড কস্ট। মনে করেন আপনি একটা ফ্যাক্টরিতে আপনার প্রোডাকশন চলুক আর না চলুক, আপনি যদি এটা ভাড়া করে রাখেন তাহলে ওইটার কি করতে হবে? আপনার দিতে হবে। ভাড়া দিতে হবে। হ্যাঁ, রাইট, এটা হলো কি? ফিক্সড কস্ট। এখন আমাকে বলেন, ওই যে আমি একটু আগে যে এক্সাম্পল দিলাম যে আপনার কি মজুরি, যেটা আপনি লেবার কস্ট, যেটা এটা কি ফিক্সড কস্ট হতে পারে নাকি অলওয়েজ ভ্যারিয়েবল কস্ট হবে? স্যার হতে পারে। ফিক্সড হতে পারে তো। যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা কখনোই ফিক্সড হবে না, এটা অলওয়েজ কি হবে? ভ্যারিয়েবল হবে। বুঝতে পারছেন? এখন ডাইরেক্ট লেবার, এটা কি অলওয়েজ ভ্যারিয়েবল হবে নাকি এটা ফিক্সড হতে পারে? ফিক্সড হতে পারে স্যার। কিভাবে? স্যার যদি আগে থেকে ফিক্সড করে নেয় যে এতটা সে মান্থলি এত টাকাই পাবে, মান্থলি যদি হিসাব করে,
রাইট, ভেরি গুড। তার মানে হলো তাকে যদি এমন ভাবে আপনি চুক্তি দেন, মানে যার বেতন হিসাবে যে কতটা ইউনিট প্রডিউস করলো বা কি করলো না করলো, তাকে আপনি এটা দেখলেন না, আপনি তাকে নিয়োগ দিয়েছেন, প্রতি মাস শেষে তাকে একটা লামসাম টাকা দিচ্ছেন, মানে ওটার প্রোডাকশনের সাথে কোনো রিলেশনই নাই। মানে তে যে কত ঘন্টা কাজ করলো, ঘন্টা প্রতিও টাকা দিচ্ছেন না, সে কি পরিমাণ কাজ করলো সেইটা পরিমাণ টাকা দিচ্ছেন, তাকে আপনি মাস শেষে কিছু লামসাম টাকা দিচ্ছেন, তাহলে এটা আপনার ফিক্সড কস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা তো আবার ভেরিয়েবল হইতে পারে স্যার এটা। হ্যাঁ, ভ্যারিয়েবল তো অবশ্যই হতে পারে। যে ভ্যারিয়েবল হবে কখন, যখন ওই যে আপনাকে পার আওয়ারলি টাকা দিবেন, তা পার ইউনিট প্রডিউসের হিসাবে টাকা দিবেন, তখন এটা ভ্যারিয়েবল হয়ে যাবে। তার মনে করছেন একই কস্ট কখনো ভ্যারিয়েবল হতে পারে, কখনো ফিক্সড হতে পারে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো? এই যে কস্টের আচরণ বা বিহেভিয়ার, কস্ট বিহেভিয়ার উপর ভিত্তি করে আমি কস্টটাকে বলবো এটা ফিক্সড কস্ট না কি ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছেন? এটা আমাদের কস্টের আচরণের উপর ভিত্তি করে আমি কস্টটাকে ভাগ করতেছি। বুঝতে পারছেন? জি স্যার। এখন মনে করেন আপনারা যে টিউশন ফি দেন, সেই টিউশন ফিটা ভ্যারিয়েবল কস্ট না ফিক্সড কস্ট, এটা বলেন আমাকে। স্যার এটা তো ফিক্সড কস্ট না? কিভাবে ফিক্সড কস্ট? স্যার ক্রেডিট হিসেব করে টিউশন ফিটা আসে না, তাহলে তো এটা ভ্যারিয়েবল কস্ট। কেউ বলতেছেন ফিক্সড, কেউ বলতেছেন ভ্যারিয়েবল, তাহলে এখন কি হবে? এটা ফিক্সড হবে না ভ্যারিয়েবল হবে? স্যার ক্রেডিট হিসেবে তো টিউশন ফিটা আসে, তাহলে তো এটা ভ্যারিয়েবলই হবে। যদি ক্রেডিট হিসাব করি তাহলে এটা ফিক্সড, যদি সেমিস্টার হিসাব করি তাহলে এটা ভ্যারিয়েবল। কারণ ক্রেডিটের টাকাটা তো চেঞ্জ হবে না, একটা ক্রেডিটের যত ততই থাকবে, কিন্তু আমি সেজন্য সেমিস্টার হিসাব করলে কি ক্রেডিটের টাকা ফিক্সড হবে? স্যার পার ক্রেডিটে ফিক্সড, কিন্তু আমার ক্রেডিট যত বাড়বে টাকা বাড়বে, আবার ক্রেডিট যদি আমি কমিয়ে নিই তাহলে আবার টাকা কমে যাবে। রাইট, ভেরি গুড। এটাই হচ্ছে ফাতেমাতুজ জোহরটাই হয়েছে। আপনার ক্রেডিট যদি আপনি হিসাব করেন, দিস ইজ ভ্যারিয়েবল। মনে করেন আপনি এক ক্রেডিটের জন্য যদি 1000 টাকা দেন, তাহলে আপনি এখন 15 ক্রেডিট নিয়েছেন, আপনি 15,000 টাকা দিচ্ছেন, তাহলে এটা আপনার ভ্যারিয়েবল হবে। আবার এমন যদি হয়, আপনাদের সিস্টেম যদি এরকম থাকে যে আপনি কত ক্রেডিট নিয়েছেন এটা কোনো সমস্যা নাই, আপনি একটা সেমিস্টারে আপনাকে 10,000 টাকা দিচ্ছেন, আপনি 5 ক্রেডিট নিলেও ওই টাকা দিতে হচ্ছে, আর কি আপনি 15 ক্রেডিট নিলেও আপনাকে 10,000 টাকা দিতে হবে, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন টিউশন ফিটা? জি স্যার, আমাদের নির্দিষ্ট ক্রেডিট মানে ক্রেডিট তো ফিক্সড করা থাকে, সেইটার উপরে তো সেটা তো ফিক্সডই হয়। মানে কি আপনাদের টিউশন ফিটা আপনারা কেমন করে দিচ্ছেন এটা তো আমি জানি না। আমি জানি আপনি যদি মনে করেন প্রতিটা কোর্সের একটা ক্রেডিট ফি তো নির্দিষ্ট থাকে, সেইটা হয় ফিক্সড। আর যে মানে যেই ক্রেডিট নিতেছি তার উপর ভিত্তি করে আমার যে অ্যামাউন্টটা আসতেছে ওইটা হলো ভেরিয়েবল কস্ট হয়। মোট কথা আপনারা কিভাবে দিচ্ছেন না নিচ্ছে এটা আমার দেখার বিষয় নয়। আপনি যদি প্রতি ক্রেডিটে যদি আপনাকে হিসাব করে ওরা টাকা নেয়, তাহলে এটা আপনার ভ্যারিয়েবল হবে। আর যদি হিসাব করে না নিয়ে আপনি প্রতি সেমিস্টারে একটা ফিক্সড দিচ্ছেন, মানে টোটাল কস্ট এত, তাহলে এটা আপনার ফিক্সড হয়ে যাবে। মানে ওই একই কস্টটাকে আমি কখনো ফিক্সড হিসাবেও আবার ভ্যারিয়েবলও কনভার্ট করতে পারবো, আবার ফিক্সড যদি ওরকম আমার যদি লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে যদি আমি এটা প্রপোর্শনালি বাড়ে বা কমে না, তাহলে এটা আমি কি ফিক্সড করবো। বুঝতে পারছেন? যেমন মনে করেন আপনাদের ইউনিভার্সিটির যে আছে অফিস আছে বা আপনার যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ভাড়াটা আমি কথা বলি, এখন ওইটা কখনো ভ্যারিয়েবল আর কখন ফিক্সড হবে আমি বলি, যদি ওইখানে একটা স্টুডেন্টও যদি না পড়ে, আপনার ওই বিল্ডিং এর ভাড়া কিন্তু ফিক্সড, টাকা দিতেই হবে, 2 লাখ টাকা বা 5 লাখ টাকা 10 লাখ টাকা যাই হয়। বুঝতে পারছেন? আবার যদি ওই বিল্ডিং ভরা ভরে স্টুডেন্ট পুরা দেওয়ার মতো জায়গা নেই, তারপরে ওই কস্টটা কিন্তু সেমই থাকবে। কি হবে? ফিক্সডই থাকবে। মানে ওইটার জন্য স্টুডেন্ট কতজন পড়তেছে বা কমতেছে না বাড়তেছে কিনা, এইটা দেখে কিন্তু ওই কস্টটা হবে না, এটা কি হবে? এটা ফিক্সড হবে। বুঝতে পারছেন? আর এমন যদি হয়, তবে কি ফিক্সড কস্টটা কি সবসময় ফিক্সডই থাকবে? এটা কি কখনো বাড়ে কমে না? কমে, স্যার এটা বাড়ে কমে। থাকে, ওই উপর ডিপেন্ড করে, অনেকে কম দেয় অনেকে বেশি দেয়। কি কম দেয় বেশি দেয়? স্যার ওয়েভার ওয়েভার না, ওয়েভার এটা কোনোই না, মানে আমি বলতেছি ফিক্সড কস্ট স্যার ভাড়া তো বাড়াইতেও পারে, তাহলে তো ওইটাও তো হইতে পারে সেটা। তাই ভাড়া বাড়ানোর পরে কি এটা কি ভ্যারিয়েবল হয়ে যাবে? না, সেটা তো হয় না। এটা ফিক্সডই থাকবে। তার মানে কি বলছে, একটা
when we say that fixed cost we remain it fixed cost within some relevant range fixed কস্টটা একটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত ফিক্স থাকে তারপরে এটা বেড়ে যায় কিভাবে আমি বলি তবে এটা ভ্যারিয়েবল হয় না আবার অনেকে বলে যে নিশ্চয়ই টাকা বাড়ছে মনে হয় এটা ভ্যারিয়েবল নো মনে করেন আপনাদের বিল্ডিং একটা বিল্ডিং ওই বিল্ডিং এর পরে আরেকটা বিল্ডিং আছে না দুইটা বিল্ডিং না এখন একটা বিল্ডিং এর জায়গা হয় না বলেই তো আরেকটা বিল্ডিং না হয়েছে তাহলে কি দুইটা বিল্ডিং এর কস্ট দেওয়া লাগতেছে না আমাদের জি স্যার হ্যাঁ একটা তাহলে দুইটা বিল্ডিং দেখেন একটা বিল্ডিং এর সংকলন হচ্ছে না স্টুডেন্ট মানে ওইটার একটা রেঞ্জ আছে ওইটার একটা কি রিলেভেন্ট একটা রেঞ্জ আছে ওই রেঞ্জের পরে আমাকে আরেকটা বিল্ডিং ভাড়া নিতে হচ্ছে মানে কি আমার ওইটা একটা অ্যাকোমোডেশন একটা রেঞ্জ আছে মনে করেন ওইখানে আপনি 1000 স্টুডেন্ট আপনি পড়াতে পারবেন বাট এখন 1000 এর বেশি হয়ে গেছে তখন ওইখানে আর আপনি জায়গা দিতে পারবেন না তখন আপনাকে আরেকটা বিল্ডিং ভাড়া নিতে হবে তাহলে আপনার এই দুইটাই কিন্তু আপনার ফিক্সড কস্ট তাহলে ফিক্সড কস্ট বাড়তে পারে অনেকে মনে করতে ফিক্সড কস্ট তো কনস্ট্যান্ট এটা মনে হয় কখনো বাড়ে না না ফিক্সড কস্ট বাড়তে পারে তবে এটা ভ্যারিয়েবলের মতো আচরণ করবে না বুঝতে পারছেন আবার ফিক্সড কস্ট কমতেও পারে যেমন আপনি করেন বেতনই কখনো ভ্যারিয়েবল হয়ে যায় কখনো ফিক্সড হয়ে যায় যেভাবে মনে করেন আমি যখন ক্লাস নেই আমি যদি ক্লাস বেসিসে যদি আমাকে পেমেন্ট করা হয় তাহলে আমার আওয়ার বেসিস তাহলে কিন্তু আমারটা ভ্যারিয়েবল হয়ে যাবে আর যদি না আপনার মান্থলি পেমেন্ট আপনি কয়টা ক্লাস নিচ্ছেন একটা না দুইটা এটা কোনো ব্যাপার না আপনি মান্থলি এত টাকা হচ্ছে তাহলে কিন্তু এটা কোনো সময় কি হয়ে যাবে ফিক্সড হয়ে যাবে বুঝতে পারছেন জি স্যার ওকে দিস ইজ দা ফিক্সড এন্ড ভ্যারিয়েবল কারো কোনো কনফিউশন আছে না স্যার ওকে আরেকটা কস্ট আছে সেটাকে বলি আমরা নাম দিই এখানে যদি নাই তারপর আপনি আমাদের বলে রাখতেছি সেমি ফিক্সড সেমি ভ্যারিয়েবল মানে এটা কিছুটা ফিক্সড এর মতো প্রথমে আচরণ করে তারপরে যে এটা আবার ভ্যারিয়েবলের মতো আচরণ করে বলেন তো এটা কি হতে পারে এরকম কস্ট আছে এই যে জব করার ক্ষেত্রে যে ওভারটাইম করে সেটা ওভারটাইম করলে কি এটা আবার কিভাবে আপনার সেমি ফিক্সড সেমি ভ্যারিয়েবল হয়ে যায় আমাকে বুঝান ফিক্সডটা যেমন হচ্ছে যে তার একটা যে টাইমটা থাকে যে জবের যে স্যালারিটা থাকে সেটা তো ফিক্সড থাকতেছে আবার ওভারটাইমের হিসাবে সে যত ঘন্টা করতেছে সেই হিসাবে সে টাকাটা পাবে ও আচ্ছা আপনি বুঝতে পারছেন আমি আই গট ইউর পয়েন্ট তার মানে বলতে চাচ্ছেন যে একজন ব্যক্তি যদি মনে করেন 9 ঘন্টা কাজ করে তার জন্য তাকে একটা প্রতি মাসে 8 ঘন্টার জন্য প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি আছে আর 8 ঘন্টার প্রতিদিনে 8 ঘন্টার পরে পার আওয়ার যখন কাজ করে তখন আওয়ারলি বেসিস টাকা দেওয়া হচ্ছে এই তো জি জি স্যার very good this is the good example of semi fixed and semi variable মানে প্রথমে একটা ফিক্সড প্রথম পার্টটা প্রথম ফিক্সড তারপর হলো মানে ভ্যারিয়েবল আর একটা আছে হলো আপনাদের এই টাইপেরই মনে করেন আপনার বিদ্যুৎ খরচ মনে করেন ইলেকট্রিসিটি বিল কিভাবে যেমন আপনি যদি একটা আপনার পুরা বিল্ডিং ফাঁকা কোন এক মাস কেউ ছিল না বা তারপরে কি আপনার বিদ্যুৎ বিল আসবে না কোনো আপনি ইউজই করেন নাই আপনি কোনো এক ইউনিটও ইউজ করেন নাই ওই মাসে মনে করেন বিদ্যুৎ কি জিরো আসবে বিল না স্যার একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে হ্যাঁ একটা লাইন রেট থাকে ওইটাই আপনার ফিক্স তারপরে ওই লাইন রেটের পরে আপনি যখন কি করতেছেন প্রতি ইউনিট খরচ করতেছেন তখন ওই হিসাবে আপনাকে কি আসতেছে বিল আসতেছে না জি স্যার তাহলে এটা ভ্যারিয়েবল তাহলে প্রথম দিকে ফিক্সড থাকলো পরের দিকে প্রথম একটা পর্যায় পর্যন্ত এটা কি ফিক্সড তারপরে পর্যায়ে এটা ভ্যারিয়েবল বুঝতে পারছেন জি স্যার এরকম আরো আছে যেমন আগে আপনার টেলিফোন বিলে যেমন মনে করেন আপনার আগে ছিল যেমন টিএনটি লাইন একটা ফিক্সড কস্ট ছিল যে এই কস্টটা আপনাকে প্রতি মাসেই বেয়ার করতে হবে আর পরবর্তীতে আপনি প্রতি কলের জন্য আপনাকে টাকাটা দিতে হচ্ছে যদিও এখন ওই টিএনটি নাই এখন আপনার সব মোবাইলের জন্য এটা ভ্যারিয়েবল হয়ে গেছে তাই না ভ্যারিয়েবল হলো কিভাবে যখন আপনি কথা বলতেছেন প্রতি মিনিট অনুযায়ী টাকাটা কাটতেছে তাই না জি স্যার জি স্যার তাহলে এটা আপনার ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে বাট এটা আপনি বলতে পারেন যে আপনার সিমের কস্টটা আপনি হয়তো বা প্রথমে টাকা দিচ্ছেন ওটা ফিক্সড কারণ এটা তো আর আপনার so this is the difference between variable cost and fixed cost কার কোনো কনফিউশন নেই তো নাকি না স্যার ওকে ঠিক আছে এখন দেখেন ভ্যারিয়েবল কস্টটা দেখেন এখানে আপনার গ্রাফের সাহায্যে দেওয়া আছে যেমন ও এক্সিস এখানে কোয়ান্টিটি এখানে কস্ট ও ওয়াই তে কস্ট দেখেন আপনার কোয়ান্টিটি যত বাড়তেছে কস্ট তত বাড়তেছে কোয়ান্টিটিও বাড়াচ্ছেন
কস্ট বাড়বে, কোয়ান্টিটি কমাবেন কস্ট কমবে। যেমন 50 ইউনিটের জন্য আপনার কস্ট হবে 10 টাকা, আপনার যদি বাড়ায় দেন 100 ইউনিট তাহলে কস্ট হবে 20 টাকা। আর ফিক্সডটা কি দেখেন, জিরোর জন্য যে 10 টাকা দিতে হবে, আপনি কোয়ান্টিটি বাড়ালেও আপনাকে অত টাকাই দিতে হবে। তবে এটার কি একটা রিলেভেন্ট রেঞ্জ আছে, ওই রেঞ্জ পার হয়ে গেলে আপনার কস্ট বাড়বে। তারপরে কি ওই রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত এটা আপনার ওইটা কস্টটা কনস্ট্যান্ট বা 10টা, মানে আপনি যদি একটা ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশনও না থাকে তারপরেও আপনাকে 10 টাকা খরচ করতে হবে। আর প্রোডাকশন করে আপনি 100 ইউনিট 100 ইউনিট পর্যন্ত আপনাকে এই 10 টাকাই আপনাকে খরচ করতে হবে। এখন যদি মনে করেন ওই ফ্যাক্টরিতে আপনার ক্যাপাসিটি আছে 100 ইউনিট, মানে 100 ইউনিট পর্যন্ত আপনি ওই ফ্যাক্টরিতে করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন আপনি সে ফর এক্সাম্পল আপনি কি করবেন, আপনি ইউনিট বাড়াতে চাচ্ছেন, মনে করেন আপনি গার্মেন্টস এর কথাই চিন্তা করেন, একটা গার্মেন্টস এর স্পেসে আপনি 100 জন এমপ্লয়ি দিয়ে এত ইউনিট আপনি করতে পারেন। এখন আপনি যদি ভলিউম বাড়ান তখন কি আপনার আরো স্পেস লাগবে না, খরচ বাড়ে যাবে না তখন? জি স্যার। তাহলে আপনার সো একটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত আপনার কস্টটা হলো ফিক্সড। আর আপনার সেমি ভ্যারিয়েবল সেমি ফিক্সড হলো এইটুক পর্যন্ত আপনার ফিক্স, তারপরে দেখবেন এটা এইখান থেকে এটা এইরকম করে উপর দিকে যাবে। তার মানে কি এটা প্রথম দিকে ভ্যারিয়েবল, তারপরে এটা সরি প্রথম দিকে এটা ফিক্স, তারপরে এটা ভ্যারিয়েবল হয়ে যাবে, ভ্যারিয়েবলের মতো আচরণ করবে। এখন ডিপেন্ড করবে আপনি কস্টটা আসলে কিরকম আচরণ করতেছে, ওইটার উপর ভিত্তি করে আমি কস্টটাকে কখনো ভ্যারিয়েবল বলবো কখনো ফিক্সড বলবো। ওকে, এখন আমরা দেখব কস্ট ক্লাসিফিকেশন ফর অ্যাসেসিং কস্ট টু কস্ট অবজেক্টিভস। ওকে, কস্ট অবজেক্টিভের সাথে বেস করে আমরা কস্টটাকে কিভাবে ক্লাসিফাইড করতে পারি, এটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, এটা কঠিন কিছু না। যেমন ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট কস্ট কোনটা? ডাইরেক্ট কস্ট হলো আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল এন্ড ডাইরেক্ট লেবার। তো এই দুইটাই তো আমাদের ডাইরেক্ট কস্ট। নরমালি এই দুইটা কস্ট কি হয়, নরমালি ভ্যারিয়েবল হয়। নরমালি ডাইরেক্ট কস্টটা কি, ডাইরেক্ট ম্যাটেরিয়াল তো অবভিয়াসলি ভ্যারিয়েবল। এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি কখনো ফিক্সড হতে পারে? কি মনে হয়? না স্যার। কিন্তু লেবার কস্টটা আপনি যদি এমন ভাবে তাদের লেবার কস্টটা দেন যে পার ইউনিট প্রোডিউসের সাথে সরাসরি জড়িত থাকে, তাহলে এটা আমরা বলবো ভ্যারিয়েবল কস্ট। বুঝতে পারছেন? আর ইনডাইরেক্ট কস্ট কোনটা? ইনডাইরেক্ট কস্ট আর কমন কস্ট এই দুটো হলো। ইনডাইরেক্ট কস্ট হলো আপনার যেটা আপনার ওই পার্টিকুলার ওই কস্টের সাথে আমরা ট্রেস করতে পারি না, তাই না? যেমন আমরা ফ্যাক্টরি ওভারহেড কস্ট গুলা যেটা, সেটাকে আমাদের বলবো ইনডাইরেক্ট কস্ট। Indirect cost cost that control be easily and conveniently traced to the particular cost of the under consideration. Cost is a cost that cannot be easily. Indirect cost যেটা মনে করেন indirect cost কোনগুলা, ওই যে ফ্যাক্টরি ওভারহেড, যেমন আপনার একটা ফ্যাক্টরির ভাড়া, ফ্যাক্টরির আপনি ইন্স্যুরেন্স বিল, ফ্যাক্টরির ইউটিলিটিস বিল, ফ্যাক্টরিজ মেশিনারিজ এর ডেপ্রিসিয়েশন, সাপ্লাইজ। তো এগুলা কি আমরা কি নরমালি ওই পার্টিকুলার ওই একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্যই যে ট্রেস করা যায় তেমন না, এটা একটা পিরিয়ডিক্যালি হয়। মনে করেন এক মাসের জন্য এত টাকা, মানে আপনার সাপ্লাই একবারে কিনলেন, তখন আপনি যখন যেটাতে লাগতেছে সেটাতে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা কি পার্টিকুলার ওই কস্টের সাথে ওই প্রোডাক্টের সাথে আমরা ট্রেস করি না, এর জন্য এটাকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট। বুঝতে পারছেন? ফর এক্সাম্পল, নেস্টলে ফ্যাক্টরি ইন বাংলাদেশ প্রডিউস ডজন অফ ভ্যারাইটি অফ ফুড প্রোডাক্ট, the factory manager's salary would be an indirect cost of a particular variety of product food product. এখন দেখেন ওই যে ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, এটাকে আপনি কি বলবেন? ইনডাইরেক্ট কস্ট বলবেন। কারণ কি আপনার ওই ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি যেটা দিচ্ছেন সেটা কিন্তু সকল প্রোডাক্টের সাথেই জড়িত, যে একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য আপনি এটাকে আলাদাভাবে ভাগ করতে পারতেছেন না, যে জন্য এটাকে আমি কি বলবো, এটাকে আমরা ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারিটা আমরা কি বলতেছি এখানে ইনডাইরেক্ট কস্ট। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আর কমন কস্ট কোন, আর
কমন কস্ট কোনটা? এ কমন কস্ট ইজ এ কস্ট দ্যাট ইজ কমন টু এ নাম্বার অফ কস্টিং অবজেক্ট বাট ক্যান নট বি ট্রেস দেম ইন্ডিভিজুয়ালি। কমন কস্ট যে পার্টিকুলার টাইপ অফ ইনডাইরেক্ট। ওকে, কমন কস্ট মানে এটা হলো ইনডাইরেক্ট কস্টই, এটা আলাদাভাবে ক্লাসিফাইড করার কিছু দরকার নাই। তাহলে আমরা যেটা ভাবতেছি যে ডাইরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট। তো ডাইরেক্ট কস্টটা হলো যেটা ওই নির্দিষ্ট একটা প্রোডাক্টের আমরা ট্রেস করতে পারি ফিজিক্যালি এন্ড আপনার ট্রেস করা যায় কনভিনিয়েন্টলি। আর ইনডাইরেক্ট কস্টটা যেটা ফিজিক্যালি এন্ড কনভিনিয়েন্টলি ট্রেস করা যায় না, মানে একটা কমন হিসাবে ইউজ করে একটা, ওটা আপনার ওই প্রোডাকশনের সময় এটা আপনি করতে হলে এই কস্টটা আপনার প্রত্যেকটা কস্ট প্রোডাক্টের জন্যই এটা প্রযোজ্য, তখন এটাকে আমি বলি ইনডাইরেক্ট বা কমন কস্ট। কারো কোনো কনফিউশন আছে? আপনারা চ্যাটে কি দিচ্ছেন? সব আইডি চ্যাটে দিচ্ছে কেন? আমরা তো ই করব, নাম জানি কি, রোল কল করব। অ্যাটেন্ডেন্স কল করবেন স্যার। হ্যাঁ, আইডি দিয়ে তো লাভ নাই, আপনার আইডি দিয়ে চলে গেলে তো লাভ হবে না। স্যার অনেকে কি কারণে দেয় বুঝতেছি না। ওকে, যে যার মতো দিতে থাকুক। ওকে, এখন আমরা আরেকভাবে কস্টকে ক্লাসিফাইড করতে পারি, সেটাকে বলা হয় কস্ট ক্লাসিফিকেশন ফর ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা কস্টকে কত ভাগে ভাগ করতে পারি, বুঝতে পারছেন? তো কস্ট ক্লাসিফিকেশন ফর ডিসিশন মেকিং এর ক্ষেত্রে cost are an important feature of many business decisions. In making decision, it is essential to have a firm grasp of the concept differential cost, opportunity cost and sunk cost. Okay, এই ডিসিশন মেকিং এর ভিত্তি করে কস্টকে আমরা এই তিন ভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটাকে বলে ডিফারেন্সিয়াল কস্ট, একটাকে বলা হয় কি সাঙ্ক কস্ট, সরি অপরচুনিটি কস্ট। ডিফারেন্সিয়াল কস্ট, অপরচুনিটি কস্ট এন্ড সাঙ্ক কস্ট। এইসব কস্টের নাম শুনেছেন এর আগে? না স্যার। ফার্স্ট টাইম শুনতেছেন নাকি? জি স্যার, আমরা কেন? তার আগে অ্যাকাউন্টিং করিনি। অ্যাকাউন্টিং করেন না, কিন্তু অপরচুনিটি কস্ট, সাঙ্ক কস্ট এটা ইকোনমিক্সে থাকে, অন্য সাবজেক্টেও থাকে। জি স্যার, অপরচুনিটি অপরচুনিটি কস্ট কস্ট শুনছি স্যার, কিন্তু সাঙ্ক কস্ট শুনি নাই। তো একটা তো শুনেছেন, তাও তো শুনেছেন নাকি? জি জি স্যার। স্যার। এখন যেটা শুনছেন সেটা নিয়ে আমাদের জানতে হবে, কি শুনেছেন কি জানেন এটা তো আমাদের বুঝতে হবে, নাহলে তো আর এমনি যাবে না। ওকে, আমরা আগে আসি, ডিফারেন্সিয়াল কস্ট কাকে বলে? ডিফারেন্সিয়াল কস্টটা হলো দুইটা অল্টারনেটিভের ভিতরে কি বলছে যে ডিফারেন্ট কস্ট, মানে ডিফারেন্সটা থাকে। ডিফারেন্স কস্ট, যে কস্ট বিটুইন এনি টু অল্টারনেটিভ ইজ নোন অ্যাজ এ ডিফারেন্সিয়াল কস্ট। বুঝতে পারছেন? আপনার দুইটা অল্টারনেটিভের ভিতরে কস্টের ভিতরে যে আপনার কি থাকে, ডিফারেন্স থাকে, সেটাকে কি বলবো আমরা? ডিফারেন্সিয়াল কস্ট। এক্সাম্পল দিতে পারবেন আপনারা কিছু কেউ? ডিফারেন্সিয়াল কস্ট ইজ অলসো নন ইনক্রিমেন্টাল কস্ট। ডিফারেন্সিয়াল কস্টকে আমরা ইনক্রিমেন্টাল কস্টও বলতে পারি। Although technically an incremental cost should refer only the increase in a cost from one to another. Decrease in cost should be referred as a decremental. Okay, যখন একটার সাথে তুলনা আর একটা মানে যেটা বর্ধিত যে মূল্যটা, সেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল কস্ট বা ডিক্রিমেন্টাল কস্ট। ওকে স্যার, ইকোনমিক্সে ইনক্রিমেন্টাল কস্ট হিসেবে একটা কিছু একটা ছিল, যেটা মানে হচ্ছে ফার্স্টে থেকে এক এক করে হচ্ছে বাড়তেছিল। ওই এখানে কি মানে সেম টার্মেরই, মানে সেম টাইপেরই হবে ইনক্রিমেন্টাল কস্ট? ইনক্রিমেন্টাল কস্ট হলো, মনে করেন দুইটা অল্টারনেটিভ আছে, একটা অল্টারনেটিভ সাথে আলাদা অল্টারনেটিভ কম্পেয়ার করবেন, যখন অন্য ওই যে দুইটা ডিফারেন্স মধ্যে আরেকটার যে কস্টটা যদি যে বাড়তি অংশটুকু, সেটাকে আমি বলবো ইনক্রিমেন্টাল। যদি আবার কমে যায় তাহলে এটাকে বলবো ডিক্রিমেন্টাল। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমি এক্সাম্পলে আসবো, এক্সাম্পল আসলে জিনিসটা আরো বুঝতে পারবেন ভালো মতো করে। ওকে, ডিফারেন্সিয়াল কস্ট ক্যান বি আইদার ফিক্সড অর ভ্যারিয়েবল। আপনার ডিফারেন্সিয়াল কস্ট ফিক্সড হতে পারে অথবা ভ্যারিয়েবল হতে পারে। টু ইলাস্ট্রেট দ্য অ্যাজিউম দ্যাট নেচার ওয়ে কসমেটিক্স লিমিটেড ইজ থিংকিং অ্যাবাউট চেঞ্জিং ইটস মার্কেটিং মেথড ফ্রম ডিস্ট্রিবিউশন থ্রু রিটেলার টু ডিস্ট্রিবিউশনার বাই ডোর টু ডোর ডাইরেক্ট সেলস। ওকে, এখন একটা কোম্পানি, মনে করেন একটা কোম্পানি কি চাচ্ছে, তারা যে চেইন সিস্টেম থেকে বাদ দিয়ে এখন ওরা ডাইরেক্ট কাস্টমারদের কাছে বিক্রি করবে। মনে করেন প্রোডাক্টটা প্রডিউস করে সেলসম্যানদের দিয়ে
প্রত্যেকটা বাসায় বাসায় যে প্রোডাক্টটা বিক্রি করবে। আগে তারা কি করতো, আগে করতো ওই প্রোডাক্টটা প্রডিউস করা ভিতরে হোলসেলার কাছে বিক্রি করতো, হোলসেলার এটা আবার রিটেলারের কাছে বিক্রি করতো, রিটেলার আবার এটা কি করতো, কাস্টমারদের কাছে বিক্রি করতো। এখন তারা কি করতে চাচ্ছে, এখন তারা ওইটা বাদ দিয়ে এটা ডাইরেক্ট তারা প্রডিউস করে ডাইরেক্ট ওই কাস্টমারদের বা কনজিউমারদের কাছে নিয়ে যাবে, বাসায় বাসায় নিয়ে যাবে। বুঝতে পারছেন? এক্ষেত্রে তাদের কস্টটা কি বাড়বে নাকি কমবে সেটাকেই আমরা অ্যানালাইসিস করব। যেহেতু এটা ডিসিশন মেকিং টাইপের আমরা কস্টটা দেখতেছি, তাহলে আপনাদের দেখেন, আপনি দেখেন রিটেলার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার ওদের যে রেভিনিউ কত হয় 7 লাখ, আর ওদের ডাইরেক্ট সেলস কন্ট্রিবিউশনের রেভিনিউ হচ্ছে যেটা ওরা করতে চাচ্ছে সেটা হলো 8 লাখ। তাহলে ওদের আয়টা বাড়তেছে কত, 1 লাখ টাকা। তার মানে কি, সে যদি রিটেলের মাধ্যমে বিক্রি করে তার আয় হয় 7 লাখ, আর যদি সে ডাইরেক্ট ডোর টু ডোর বিক্রি করে তাহলে হবে কি, এটা হলো প্রপোজড যদি করবে তাহলে তাদের আয়টা বেড়ে যাবে। যে 1 লাখ টাকা বাড়লো না, এটাকে বলবো আমরা, এটা যদি রেভিনিউ, যেহেতু এটাকে আমরা ডিফারেন্সিয়াল কস্ট বলবো না, এটা হলো ডিফারেন্সিয়াল রেভিনিউ। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কস্ট কোনটা, কস্ট হলো যেগুলা কস্ট অফ গুডস সোল্ড, আপনার রিটেলারে লাগে 3,50,000 আর ডাইরেক্ট সেলসে লাগবে হলো 4 লাখ। ডাইরেক্ট সেলসে কি লাগতেছে আপনার, কম না বেশি লাগতেছে? বেশি। বেশি। কত টাকা বেশি লাগতেছে? 50,000। দিস ইজ কল্ড ইনক্রিমেন্টাল কস্ট। বুঝতে পারছেন? দিস ইজ ইনক্রিমেন্টাল, যে আপনি যে প্রপোজড যে সেলটা করবেন সেখানে আপনার কস্টটা এখানে বেশি লাগবে। আয় হবে 1 লাখ বেশি, এখানে কিন্তু আপনার কস্ট অফ গুডস সোল্ড এটা বেশি লাগতেছে। অ্যাডভার্টাইজমেন্ট আপনার রিটেলারে বেশি লাগে 80,000, বাট আপনি যখন ডাইরেক্ট সেল করবেন তখন অ্যাডভার্টাইজমেন্ট কম লাগবে 35,000। তাহলে মানে এটা আপনার কম লাগতেছে। বুঝতে পারছেন? এটা আপনার ডিক্রিমেন্টাল। তারপরে কমিশন দেখেন, রিটেলারে আপনি দিতে হচ্ছে না, বাট ডাইরেক্ট সেলসে আপনাকে কমিশন দিবে। যে সেলসম্যান যারা বিক্রি করবে তাদের প্রোডাক্টের সেলসম্যানদের কমিশন দিতে হবে, সেটা কত, 40,000। তাহলে 40,000 আপনার ইনক্রিমেন্টাল। বুঝতে পারছেন? এখন আপনার আদার এক্সপেন্স আছে, দেখা যাচ্ছে যে আপনার টোটালে যে আপনার এখানে 85,000 টাকা কি হচ্ছে ডিফারেন্সিয়াল কস্ট। আর ইনকামের জায়গায় আপনি রিটেলারে আপনি 1,60,000 টাকা পাবেন, আর ডাইরেক্ট সেলস করলে 1,75,000 পাবেন। আপনার 15,000 বেশি আপনার প্রফিট করতে পারবেন কিসে, আপনার ডাইরেক্ট সেলসে। তাহলে এটা আপনার কি ইনক্রিমেন্টাল ইনকাম। তার মানে হলো আপনি যদি এই যে দুইটা অল্টারনেটিভের ভিতরে যে ডিফারেন্স, সেটাকেই আমরা বলবো ডিফারেন্সিয়াল কস্ট অথবা রেভিনিউ। যদি আয় হয় তাহলে রেভিনিউ, আর যদি কস্টের ভিতরে আমি ডিফারেন্সিয়াল করি তাহলে এটা কস্ট। বুঝতে পারছেন ডিফারেন্সিয়াল কস্ট এবং রেভিনিউ কাকে বলে? জি স্যার। আপনি এটা অনেকভাবেই আপনি এটা করতে পারেন। যেমন মনে করেন একজন এখন গ্রামীণ ফোনের করতেছেন, সিম ইউজ করতেছেন, আর না আপনি যদি রবি করতে চান তাহলে আপনার কস্ট বাড়বে নাকি কমবে, আপনি অ্যানালাইসিস করতে পারেন না? অ্যানালাইসিস করতে পারেন না? তাহলে যে কস্টটা যদি মনে করেন আপনার যে ডিফারেন্সটা হবে কস্টের, সেটাই তো আপনাদের ডিফারেন্সিয়াল কস্ট। দুইটা অল্টারনেটিভ, আপনি এখানে দুইটা অল্টারনেটিভ। এখন মনে করেন আপনি বিজনেস করতেছেন, বিজনেসের জন্য আপনি যেখানে বলতেছে হোলসেলার অথবা আপনি ডাইরেক্ট সেল, আপনি কোনটা করবেন এরকম হতে পারে। এখন আপনি দুইটা বিজনেসের কম্পারেটিভ অ্যানালাইসিস মানে কস্টের করতে পারেন, যে আপনার প্রোডাক্টটা প্রডিউস করে আপনার বেশি লাভ হবে নাকি আপনি প্রডিউস না করে আপনি ডাইরেক্ট কিনে এনে তারপরে যদি সেল করেন তাহলে আপনার বেশি লাভ হবে, মানে কস্টিং এর দিকে আপনি যদি দেখেন। তাহলে সেটাও আমাদের কি হবে, দুইটা অল্টারনেটিভে আমি এটাও করতে পারি ওইটাও করতে পারি, কিন্তু আমি কোনটা চুজ করব, যেখানে আমার কস্ট কম লাগবে লাভ বেশি হবে সেখানেই তো আমি যাব, তাই না? জি স্যার। তার মানে কি এটা ডিসিশন রিলেটেড, তাই জন্য এটাকে বলতেছে আপনার ডিসিশন মেকিং এর সাথে যে রিলেশন যেটা আছে ডিফারেন্সিয়াল কস্ট এন্ড রেভিনিউ। বুঝতে পারছেন স্যার ডিফারেন্সিয়াল কস্ট এন্ড রেভিনিউ? জি স্যার। এখন আমরা চলে আসব অপরচুনিটি কস্ট। সো অপরচুনিটি কস্ট কাকে বলে? কারণ আপনারা বলেছেন যে অপরচুনিটি কস্ট পড়েছেন, বলেন আমাকে একটু এক্সাম্পল দেন অপরচুনিটি কস্ট আসলে কি? একটা সুযোগ নিতে গিয়ে
যদি আরেকটা সুযোগ ছেড়ে দেওয়া হয় আর কি, তাহলে তাকে অপরচুনিটি কস্ট বলে। হ্যাঁ আর তাহলে আপনি এক্সাম্পল দিতে গেলে যেমন হ্যাঁ বলেন সাপোজ আমার কাছে যদি একটা ল্যান্ড থাকে, হুম, এখানে আমি অনেক কিছু করতে পারি, একটা বাড়ি করতে পারি, আমি আবার ধান চাষ করতে পারি, গম চাষ করতে পারি। রাইট তো সাপোজ আমি বাড়ি করলাম কিন্তু ধান চাষ করলাম না, আমি হয়তো বা ধান চাষ করলে অনেক লাভবান হইতাম। এই যে আমি যে বাড়ি করার জন্য যে ধান চাষটা ছেড়ে দিলাম, রাইট এটাই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। ওকে ভেরি গুড। সো আপনি একটা সুযোগ নেওয়ার ফলে আপনার আরেকটা সুযোগ আপনাকে ডেফিনেটলি ছেড়ে দিতে হচ্ছে। যেমন আপনারা সিএসসি তে আপনাদের ব্যাচেলর করতেছেন, আপনারা তো বিবিএ তে করতেছেন না। এখন আপনি বিবিএ করলে যে সুযোগটা পেতেন হয়তো বা সিএসসি তে সেটা নাও পেতে পারেন। তাহলে যেটা ছেড়ে দিয়ে আপনি যেটা করতেছেন সেটাই আপনার অপরচুনিটি কস্ট, নাকি বলেন? জি স্যার। জি স্যার। তার মানে হলো আপনি opportunity cost is the cost that is given when on alternative is selected over another। যখন একটার বাদ দিয়ে, যখন নরমালি আপনার তো একটা জিনিসই করতে পারবেন ওইখানে, কিন্তু বাট আপনি একটা ওইটা না করে যেন আরেকটা করতেছেন, তো ওইটার জন্য যে কস্ট আপনাকে স্যাক্রিফাইস করতেছেন সেটাই হলো আমাদের অপরচুনিটি কস্ট। মানে বেস্ট অল্টারনেটিভ যেটা আমি স্যাক্রিফাইস করে দিয়েছি সেটার জন্যই আমাকে কি বলতে হবে, এটাকে আমি অপরচুনিটি কস্ট বলতে পারি। যেমন উনি যেটা বললো যে হ্যাঁ আপনি ওইখানে একটা বিজনেস প্রতিষ্ঠান না করে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, তাহলে আপনি মনে করেন একটা স্কুল বা কলেজ করেছেন, তারপরে ওইখানে বিজনেস করার ফলে যে আপনার যে এটা আসতো আপনার ওইটাতে আপনার হয়তো বা স্কুল বা কলেজে কম আসতে পারে, বাট যেই কস্ট আপনি স্যাক্রিফাইস করে ফেললেন তার মানে কি এটা আপনার অপরচুনিটি কস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে এক্সাম্পল দিছে, যদি এখানে ফর এক্সাম্পল an organization has two project x1 and x2, from the x1 the firm could earn a profit of 10,000 and ফার্ম x2 টাকা 12,000। তার মানে কি দুইটা প্রজেক্ট ছিল, একটা হলো x1 x2, আর ফ্রম x1 আপনি প্রফিট করতে পারবেন কত 10,000, এবং x2 থেকে পাবেন হলো 12,000। we assume the risk associated with the x1 is 10%। আর আপনি এই 10,000 টাকা আর্ন করতে হলে আপনাকে 10% রিস্ক আছে, আর আপনার এই 12,000 টাকার জন্য আপনাকে কত পার্সেন্ট রিস্ক নিতে হবে? 12%। মানে এটা in this given condition if you firm accept and undertake the project x1, এখন এখানে যদি আপনি এই x1 টা চুজ করেন, it certainly forgoes the profit from x project x2, this is opportunity cost for the firm। তার মানে হলো আপনার অপশন আছে দুইটা, আপনি একটা অপশন থেকে আপনি 10,000 টাকা আর্ন করতে পারেন, বাট এখানে আপনার রিস্কটা কম 10%। আবার আপনি যদি অল্টারনেটিভলি আপনি আরেক জায়গায় ইনভেস্ট করেন তাহলে আপনি 12,000 টাকা প্রফিট করতে পারবেন। এখানে রিস্ক কত? এখানে রিস্ক বেশি, 12% রিস্ক। এখন আপনি যদি মনে করেন এই 12,000 টাকাটা এইটা এখানে যদি না নিয়ে আপনি যদি 10,000 টাকা যদি চুজ করেন, তাহলে আপনি এইটার জন্য যেই প্রফিটটা আপনি ফরগন করবেন, যেটা আপনি স্যাক্রিফাইস করতেছেন, সেটাই হলো আপনার অপরচুনিটি কস্ট। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন চলে আসি আমরা সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্টটা কি? স্যার সাঙ্ক কস্ট তো জানি না। সাঙ্ক কস্ট জানেন না? সাঙ্ক মানে কি? এই সাঙ্ক মানে কি? ডুবে যাওয়া। হ্যাঁ রাইট, যেটা অলরেডি ডুবে গেছে, যে কস্টটা কি হয়ে গেছে, নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে সেটা। এখন এটা তো একটা সাংকেতিক বা এটা একটা আপনার কি বলবো একটা নাম দিছে, একটা একটা টাইটেল, বাট আলটিমেটলি এটা কি মিনিং করে, এটা আসলে কি ইমপ্লিকেশনটা কি? যে কস্টটা ডুবে গেছে তার মানে হলো সাঙ্ক কস্ট ইজ এ কস্ট that has already been incurred and that cannot be changed by any decision made how now and in the future। তার মানে হলো সাঙ্ক কস্টটাকে আমরা বলি পাস্ট কস্ট। সাঙ্ক কস্টটাকে কি বলি? যেটা পাস্ট কস্ট, কিন্তু পাস্ট কস্ট আর যেটা আপনার ফিউচারে ডিসিশন মেকিং এ কোনো প্রভাব ফেলবে না, সেটাকে আমরা কি বলবো? সাঙ্ক কস্ট। বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝলেন তাহলে? এই সাঙ্ক কস্ট কি? একটা যে কস্টটা অলরেডি আপনার পাস্টে হয়ে গেছে, নট ফিউচার, আর যেটা ভবিষ্যতে এই কস্টের জন্য আপনার ভবিষ্যতে কোনো ডিসিশনটা আপনার ইনফ্লুয়েন্স হবে না, বা এটা কোনো ডিসিশনটা প্রভাবিত হবে না, সেটাকে বলবো আমরা
সাঙ্ক কস্ট দেখেন দে আর দ্য ডিফারেন্সিয়াল কস্ট দে আর নট ডিফারেন্সিয়াল কস্ট দেয়ারফর দে ক্যান এন্ড শুড বি ইগনোর হোয়েন মেকিং ডিসিশন। আমার কথা আপনার এটা ডিসিশন মেকিং এর কোনো রিলেভেন্সি নাই, বাট এটা আপনার কি পাস্টে আপনার ওই কাজটা করার জন্য আপনি ওই কষ্টটা করতে লেগেছে, বাট এখন এটা কোনো প্রয়োজনীয়তা নেই, মানে ভবিষ্যতে প্রয়োজনীয়তা থাকছে না, এই জন্য এটাকে আমরা বলি সাং, মানে এটা তো ডুবেই গেছে আর এটা আর কখনো উঠে আসবে না। বুঝতে পারছেন? স্যার একটা এক্সাম্পল দেন স্যার। এক্সাম্পল হলো মনে করেন একটা বিজনেস প্রতিষ্ঠান করার জন্য আপনার একটা লাইসেন্স করা লাগে। লাইসেন্স করা ছাড়া বিজনেস প্রতিষ্ঠান কি হয় কখনো? নো আচ্ছা। স্যার। তো যেই লাইসেন্সটা আপনার মানে অতীতে লেগেছিল আপনার বিজনেসটা শুরু করার জন্য, পরবর্তীতে বিজনেসটা রান করার জন্য কি লাইসেন্সটাকে আপনার না রিনিউ করতে হয়, কিন্তু আপনার একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয় প্রথমবারই, সেই কস্টটা কি আপনাকে আর কোনো ডিসিশন মেকিং এর কাজে দিবে? নো স্যার। সো দিস ইজ কস্ট সাঙ্ক কস্ট। বলে তো একটা প্র্যাকটিক্যাল একটা মানে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেন তো সাঙ্ক কস্টে। মনে হয় আপনি লাইসেন্সের কথা বললাম, আরো অনেক এরকম আছে। স্যার আমরা ডেইলি লাইফে কেনাকাটা করি যে হুম, ওই টাকাটা তো আমরা কখন আর ফেরত পাবো না, ওটা তো কস্ট হয়েই গেছে। ডেইলি লাইফে যেটা আপনি কেনাকাটা করে ফেলেন, যেটা অলরেডি ইউজ করে ফেলছেন সেটা, কিন্তু এখানে আপনার কন্ডিশন হলো ওই আপনার এটা ভবিষ্যতে ওই কস্টটা আর করতে হবে না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কন্ডিশন সাঙ্ক কস্টের ক্ষেত্রে। আচ্ছা স্যার, এই যে আমরা অনেকে আছে যে অ্যাডমিশন নেয় ভার্সিটিতে, হুম। নেওয়ার পরে হচ্ছে তার সাবজেক্ট চেঞ্জ করে, হতে পারে সে সিএসসি থেকে ট্রিপল তে চলে যায়। হুম। এখন সে সিএসসি তে ভর্তি হওয়ার সময় যে অ্যাডমিশন ফিটা দিছে, এখন হতে পারে ট্রিপল তে যখন সে চেঞ্জ করবে একই ভার্সিটির মধ্যে, হতে পারে অ্যাডমিশন কস্টটা দেওয়া লাগবে না, তো অ্যাডমিশন কস্টটাই কি সাঙ্ক কস্ট? জি জি জি, এটা ভেরি স্যার সুন্দর সেই একটা উদাহরণ যেমন দিয়েছেন। আমরা স্যার অ্যাডমিশন নিয়েছি ভার্সিটিতে, অ্যাডমিশন ফিটা তো একবারই জি দিয়েছি, জি 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 জি, এখন ভালো, তো আর দিতে হবে ভেরি না। গুড এক্সাম্পল, এটা আমি বলতে চাচ্ছিলাম, এটা আপনি বলে ফেলছেন। সো আপনারা যখন অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশনটা না নিলে আপনি ওইখানে ভর্তিই হতে পারতেন না, তখনকার জন্য এটা ইম্পর্টেন্ট ছিল। পরবর্তীতে যখন আপনি একটা ছাত্র হয়ে গেছেন, তখন কি আর অ্যাডমিশন ফিটা কি আপনার কি পরবর্তীতে কোনো কাজে লাগবে? না লাগবে স্যার। না। সো দ্যাটস ওয়াই ইটস এ সাঙ্ক কস্ট। এরকম আরো অনেক কস্ট আছে রিয়েল লাইফে, যেমন মনে করেন বিয়ে করার জন্য যে রেজিস্ট্রেশন ফিটা দিচ্ছেন, সেটাও কিন্তু সাঙ্ক কস্ট নাকি? কেন স্যার পরবর্তীতে বিয়ে করতে লাগে না এটা স্যার? পরবর্তীতে বিয়ে আপনি করার ওই registration fee লাগে। পর- স্যার ফিউচারে তার আবার আরেকটা করবে না। না না না, ওইটা তো ওইটা তো একজনকে তো আবার দুইবার বিয়ে করবে না, ওইটা তো আরেকজন বিয়ে করে, তাহলে এটা আমরা আলাদা। পরে তো স্যার হ্যাঁ, কি বলেন? দুইজন করে না স্যার এরকম? তো হেদুল একজনকে দুইবার বিয়ে করবে স্যার। ওকে, একজনের কথা বলতেছি, আপনারা যদি বলেন আপনার ওই বারে বারে বিয়ে করা, ওইটা তো আপনার ভ্যারিয়েবল কস্ট হয়ে যাবে, তো সাঙ্ক কস্ট হবে না। ওকে, দিস ইজ অল অ্যাবাউট আমাদের এই বিজনেসে আরো অনেক, যেমন লাইসেন্স কস্টটা বললাম, আরো অনেক এরকম সাঙ্ক কস্ট আপনারা দেখবেন। মার্কেটিং এর কস্টটা হয় না, মানে একটা হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, ভেরি গুড। আপনি যখন একটা প্রোডাক্ট যখন লঞ্চ করতে যাই, তখন হিউজ পরিমাণে প্রিলিমিনারি কস্ট করতে হয়, ফ্রি দিতে হয়, আপনার ফ্রি খাওয়াইতে হয়, তারপরে বাসায় বাসায় কি করতে হয় না, অনেক অ্যাডভার্টাইজ দিতে হয়। তো ওই যে প্রমোশন প্রথম দিকে যে কস্টটা করতেছেন, সেটা আপনার তখন আপনার ওই ব্র্যান্ডিং করার জন্য, তখন কিন্তু ওইটাকে আমরা কি বলি, সাঙ্ক কস্ট বলি। আবার ডেপ্রিসিয়েশন কস্টটাও সাঙ্ক কস্ট হয়, বুঝতে পারছেন? একটা মেশিনারির যে ডেপ্রিসিয়েশন, এটাও সাঙ্ক কস্ট। বুঝতে পারছেন? জি স্যার। সো এনি কনফিউশন? আমরা সব কস্ট আপাতত যতটুকুগুলো কস্ট আমরা আলোচনা করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব। আজকে এই পর্যন্তই, আজকে আর মানে আরো বেশি করব না। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট দিস লেকচার, ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন অর উই ক্যান wrap up our class today, যদি আপনাদের কোনো কোয়েরি না থাকে। আর এই যে এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে দেখেন,
সো এইগুলা আপনারা প্রত্যেক চ্যাপ্টারের সাথে আমাদের এরকম কোয়েশ্চেন দেওয়া আছে, তো এইগুলো আমরা পড়তে পারেন আপনার এই এক্সামের জন্য আর কি। স্যার আমাদের তো প্রেজেন্টেশন নিবেন তাই না? হুম। তো স্যার ওটা কি গ্রুপ প্রেজেন্টেশন নাকি ইন্ডিভিজুয়াল নেবেন? আমি প্রেজেন্টেশন নিব একবারে আপনাদের সেমিস্টার শেষ হওয়ার পরে, এবং শেষ হওয়ার পরে মানে আপনাদের 24টা ক্লাস, তো হয়তো বা 23 নাম্বার ক্লাসে আপনাদের 23 নাম্বার অথবা 22 নাম্বার ক্লাসে এরকম শেষের দিকে লাস্ট উইকে অথবা তার আগ উইকে আমি কিছু টপিক দিব, মনে করেন 5-7টা টপিক দিব আমাদের এই যে আফটার মিডের পরে যে টপিকগুলো পড়িয়েছি সেটা, যেমন এখান থেকে আমি বলতে পারি কস্ট টার্ম কনসেপ্ট দিয়ে আপনারা একটা প্রেজেন্টেশন করলেন, বা আপনারা এমন দিতে পারি সাঙ্ক কস্ট নিয়েও যদি আপনি একটা টপিক দিয়ে দিলেন, এরকম 7-8টা আপনার এরকম টপিক থাকবে। তখন আপনারা যেটা করবেন সেখান থেকে একটা চুজ করবেন যেটা আপনার পছন্দ, যেটা আপনার আপনি যেটা মনে করেন আপনার ওইটা দিয়ে আপনি ভালো প্রেজেন্টেশন করতে পারবেন, এটা চুজ করে আপনি এটা রেকর্ড করবেন। রেকর্ড করে আমি এটা আপনাদের যে এইতে দিব গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব এই টপিকগুলা, আর আপনি ওখানে রিপ্লাইও দিবেন, আপনার কি আপনার ওই ভিডিওটা আপলোড দিবেন, আপনি অ্যাসাইনমেন্টটাই আপনি ভিডিও আপলোড দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর আমি ওইখানে প্রেজেন্টেশনের জন্য না একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন শুধু স্যার? না 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 না, প্রেজেন্টেশনই অ্যাসাইনমেন্ট। মনে করেন আমি টপিক দিব, আপনারা এটা মানে ভিডিও করবে, রেকর্ডেড ভিডিও, যেটা রেকর্ডেড ভিডিও করে ওইটাই অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছেন? ওইটা আপনারা সাবমিট করে দিবেন অ্যাজ পার ইউর প্রেজেন্টেশন, মানে আপনার ভিডিও দেখেই আমি মার্কটা দিয়ে দিব। জি স্যার। আর গ্রুপ প্রেজেন্ট মানে যে অ্যাসাইনমেন্ট সেটা তো নিয়ে ফেলছেন তাই না স্যার? অ্যাসাইনমেন্ট তো নিছি, আবার আরেকটা ক্লাস টেস্ট নিব, সেটা হলো আপনাদের এই কস্টিং এর উপরে একটা ক্লাস টেস্ট নিব। একটা ক্লাস টেস্ট নিব আর প্রেজেন্টেশন নিচ্ছি, আর অ্যাসাইনমেন্ট তো নিয়েই নিছি, আর তো কিছু না, আর অ্যাটেন্ডেন্স তো আপনাদের 5 মার্ক আছে। ওকে, এখন আমরা একটু অ্যাটেন্ডেন্স স্যার আমাদের মিডের মার্ক হয়ে গেছে, আপনারা আগামী বুধবারের ভিতরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার রেকর্ডিং অফ করে দিব? জি, রেকর্ডিং অফ করে দিতে পারেন।